পাঠান তো দেখি। আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক, ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সাবজেক্টে পাঠাইতে বলেন, হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা, আসতে পারবে না। উনি একটা হুমকি দিয়ে যাচ্ছেন, সরকার প্রধানকে হুমকি দিয়ে চলে। উনি বলছেন জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব, আমরা যদি না পারি। জনগণের কাছে ওনার যাওয়ার ব্যবস্থাটা কি? ভায়া পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি কি ওনার ছাওছানাদের এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আর জঙ্গিরা কয়েকটা জঙ্গি, একমুট জঙ্গি আর এক চিমটি ওনার চিলড্রেন পার্টি, এটা দিয়ে হবে? এটা দিয়ে উনি হুমকি দেন মানুষকে? এটা কি সঠিক? সেনাবাহিনীকে হুমকি দেন? সবকিছু জনগণকে জানিয়ে, জনগণকে সাথে নিয়ে হুমকি। আপনি যত বাংলাদেশের বড় বিপ্লবী আছে এখানে আসছে, তো অনেক বিপ্লবীদেরকে দেখি, বলবেন যে আপনি বাড়ি করেন তো ভাই 3 তারিখে বিকাল 3টার আগে আপনার কিছু পোস্টিং দেখান তো। কত বড় বিপ্লবী আপনি 16 তারিখের পরে বা 18 তারিখ যেদিন বন্ধ হলো, ইন্টারনেট বন্ধ হলো, ওই সময় থেকে, এরপর ইন্টারনেট খুলে দিল কত ঘন্টা পরে, ওই সময় থেকে 18 তারিখ থেকে আপনি 3 তারিখ বিকাল 2টা পর্যন্ত আপনার কথাবার্তা কোথায় কি বলছেন একটু ফেসবুকটাতে দেখান বা ইউটিউবে দেখান, তাইলে বিপ্লবী কত বড় পেয়ে যাবেন। আমি কেন বললাম এই কথাটা? 3 তারিখে এমনি একটা দরবারে ওয়াকারুজ্জামান এবং তার আদার্স 2 বাহিনীর প্রধান তারা বললেন আমরা কোনো মরণাস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করব না। এটা তো রীতিমতো শেখ হাসিনা সরকারের প্রতি চ্যালেঞ্জ। যদি 5 তারিখে হাসিনা উতরে যেতে পারতো তাহলে এইটার জন্য ওয়াকারের কোর্ট মার্শাল হইতো, ফায়ারিং স্কোয়াডে যাইতে হইতো। আমি আপনাকে বলছি এই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম স্টেপ এই সেনাবাহিনীও, আমরা বিপ্লবী, অধিক সাহসী বিপ্লবী হয়ে ওঠার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। নাম্বার 2, আপনারা যখন হারুনের হোটেলে ভাত খাইয়ে বন্ধ করে দিলেন আন্দোলনটা তো বন্ধ হয় নাই। এই সময় কে চালায় এনেছে পেছন থেকে? রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের অন্যতম স্টেক। তাহলে আপনি ভর কেন্দ্র ডক্টর ইউনূস তিনি প্রথমেই ব্লান্ডার বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তুমি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। উনি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। আমি আপনাকে আবার একটু এলোমেলো হচ্ছে। 5 তারিখে সেনাবাহিনী প্রধানের বক্তব্যটা মনে করে দেখেন। তিনি বললেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এই অবস্থায় নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম এবং আমার উপর ভরসা রাখুন, আমার উপর আপনারা ভরসা রাখুন। এই সময়ে বিএনপি, সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলি বাংলাদেশে আপনি বলেন এখন যে অবস্থা, আপনাকে যদি যে কোনো কামাল ভাই কেউ আমাকে যে কেউ যদি বলে যে ও শালা হচ্ছে এই স্বৈরাচারের দূষণ, 5 জন মিলে যদি কিলাইতে শুরু করে, তো আপনি 50 জনে কিলাইসে দিয়ে দিবে, এর পরে দেখা যাবে না তিনি বিপ্লবী না হওয়া বিপ্লবী পরের কথা, একটা মব লিঞ্চিং তো হয়ে যাবে। তাহলে আপনি নিরাপত্তার দিক থেকে কোথায় আছেন? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনি কিন্তু এরকম কিছু হয় নাই। এই ক্ষেত্রে যে বিএনপির একটা সফলতা আপনি মনে করবেন যে তারেক রহমানের বক্তব্য, ম্যাডাম খালেদা জিয়ার বক্তব্য যে আমরা একটা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে চাই, আমরা সবাই সংযত হয়, আমরা একটা ইনক্লুসিভ সমাজ চাই, সবাই সংযত থাকুন। আমি 5 তারিখে বিকালে 3টার সময় না 2:30টার সময় আমার এখানে আছে, আমি বলছি কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না। তো এই যে আমরা যে প্রতিহিংসার আশ্রয় না নিয়ে যে রাষ্ট্রটা 3 দিন চললো, এটি কি খারাপ চলেছে? আপনি প্রতিহিংসার দিকে যাচ্ছেন কেন? আপনি বন্দর দিয়া দিচ্ছেন, একটা অস্থিরতা তৈরি করছেন। আপনি করিডোর দিয়া দিবেনই, একটা অস্থিরতা তৈরি করলেন। সচিবালয়ের কর্মচারীদের সাথে একটা ঝামেলা তৈরি করলেন, এনবিআর একটা ঝামেলা তৈরি করলেন। যারা 249 ভোট পেয়ে এই সরকারের মন্ত্রী হয়েছেন, মানে উপদেষ্টা হয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন করলে 249 ভোট পান, এইরকম একজন উপদেষ্টা আছে। আজকে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে 249 ভোট পাওয়া উপদেষ্টা। এই উপদেষ্টারা যারা 249 ভোট পাবেন ভবিষ্যতে বা পাবেন না, লেভেলটা যাদের এইরকম রাষ্ট্র সমাজ এবং এতে গ্রহণযোগ্যতা, এলাকায় নির্বাচনের গ্রহণযোগ্যতা, এরা তো নির্বাচন চাইবেন না। ডক্টর ইউনূসের কি এটা বুঝতে হবে না যে এর কি বলে এর পার্সোনাল ডাটা শিট পিডিএস
পার্সোনাল ডাটা শিট হচ্ছে 200 ভোট করলে 249 ভোট পায়। তারা তো সেই নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্বে আসেন নাই, তারা সবার সম্মতিতে, সবার মানে সবার সম্মতি, ডক্টর ইউনূসের প্রশ্নের সম্মতি হচ্ছে। আর রাজনৈতিক দলগুলি যাদেরকে সম্মতি দিয়েছে তাদেরকে সম্মতি দিয়েছে রাজনৈতিক দলগুলি যারা বিভিন্ন বড় বড় পদে, রাষ্ট্রের বিভিন্ন সময় বড় বড় পদে সাকসেসফুলি দায়িত্ব পালন করছেন, এদের নাম রিকমেন্ড করেছে। আর এই 249 ভোট এবং কোনো অভিজ্ঞতাই নেই, রাষ্ট্রের কোনো ক্ষেত্রেই কোনো প্রতিষ্ঠান চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এদের প্রশ্নে ডক্টর ইউনূস নিজে চিনেন, জানেন, আত্মীয় স্বজন এবং চিনা জানা এদেরকে নিয়েছেন। এবং ডক্টর ইউনূস আপনি দেখবেন যে উনি খেলছেন বিএনপি যারা তার বড় স্টেক হোল্ডার সম্মতিদাতাদের মধ্যে, তার সরকার গঠনের ক্ষেত্রে সম্মতিদাতাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তার সাথে হচ্ছে সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করছেন কি তথাকথিত খলিলকে নিয়ে। উনি খলিল কুকরাইতে গেছেন, খলিলকে নিয়ে করেছেন এবং তার পুত্র সজীব ভুইয়াকে নিয়ে করেছেন। এই যে দুটা কাণ্ড করেছেন, এটাতে মনে হয় না যে ডক্টর ইউনূসের কোনো রাষ্ট্র, সরকার এবং দল, রাজনৈতিক দল, এই তিনটার সম্বন্ধে কোনো ধারণা আছে বলে মনে হয় না। যে তিনটি ডক্টর ইউনূস রাষ্ট্র, সরকার এবং দল কোনোটাই বুঝেন না। তার যে দেশ চালনা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, তিনি জানেন না, বুঝেন না, এটা তো নিজে স্বীকার করেছেন। উনি এর আগে তো একবার উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস, যদিও খুব একটা অনুল্লেখযোগ্য একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। উনি এটাকে মনে করার দরকার কারণ নাই, রাষ্ট্র এবং কর্পোরেশনের মধ্যে, রাজনীতি এবং কর্পোরেশনের কর্মচারী মেনটেনের মধ্যে আলাদা একটা চরিত্র আছে। তো এই চরিত্রটা যে আপনি দেখুন কর্পোরেশনে, আপনাকে বলি যে কর্পোরেশনের একবার চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত সবাই বেতনভুক্ত। রাজনীতি এবং রাজনীতিতে বিশেষ করে দল, সরকার, রাজনৈতিক দলে কিন্তু এই ব্যবস্থাটা নাই। সরকারে আরেকটা রকম পরিস্থিতি, রাষ্ট্র আরেকটা রকম। তো ডক্টর ইউনূস যে তার এই দুইটা তিনটা ঘটনা, নগর ভবন নিয়ে যে ঘটনাটি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ নিয়ে যে ঘটনাটি চলছে, এনবিআর নিয়ে যে ঘটনাটি চলছে এবং সচিবালয় নিয়ে যে ঘটনাটি চলছে, এই 3-4টি ঘটনায় আমার মনে হয় তিনি সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক দল কোনটাই বুঝে। আপনি পুত্রকে কুলে বসাইয়া চকলেট খাওয়াতে থাকলেন পুত্রকে, আর আমার সাথে আপনি বলেন তো দেখি আমার পুত্র কি করেছে। ডক্টর ইউনূস গত শনিবার ঠিক একই কাণ্ডটি করেছেন। 24 তারিখে বিএনপিকে ডেকেছেন, ডেকে রিসিভ করতে পাঠিয়েছেন তার যে পুত্রের নামে, এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যার নামে অভিযোগ, সে জিজ্ঞেস করে যে সালাউদ্দিন আহমেদকে, ভাই এই ফাইলের মধ্যে কি? সালাউদ্দিন আহমেদ বলছেন আপনার পদত্যাগের দাবি। তারপর আবার ডক্টর ইউনূস তার বাম পাশে বসিয়ে যে বিএনপির সাথে আলোচনা করেছেন। আপনি যে মিনিমাম বদ্ধতা, সৌজন্যতা এটা অ্যালাউ করে না। এবং ডক্টর ইউনূস আপনি দেখবেন যে উনি খেলছেন বিএনপি যারা তার বড় স্টেক হোল্ডার সম্মতিদাতাদের মধ্যে, তার সরকার গঠনের ক্ষেত্রে সম্মতিদাতাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তার সাথে হচ্ছে সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করছেন কি তথাকথিত খলিলকে নিয়ে। উনি খলিল কুকরাইতে গেছেন, খলিলকে নিয়ে করেছেন এবং তার পুত্র সজীব ভুইয়াকে নিয়ে করেছেন। এই যে দুটা কাণ্ড করেছেন, এটাতে মনে হয় না যে ডক্টর ইউনূসের কোনো রাষ্ট্র, সরকার এবং দল, রাজনৈতিক দল, এই তিনটার সম্বন্ধে কোনো ধারণা আছে বলে মনে হয় না। যে তিনটি ডক্টর ইউনূস রাষ্ট্র, সরকার এবং দল কোনোটাই বুঝে না। তার যে দেশ চালনা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, তিনি জানেন না, বুঝেন না, এটা তো নিজে স্বীকার করেছেন। উনি এর আগে তো একবার উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস, যদিও খুব একটা অনুল্লেখযোগ্য একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, কিন্তু উনি এটাকে মনে করার দরকার কারণ নাই, রাষ্ট্র এবং কর্পোরেশনের মধ্যে, রাজনীতি এবং কর্পোরেশনের কর্মচারী মেনটেনের মধ্যে আলাদা একটা চরিত্র আছে। তো এই চরিত্রটা যে আপনি দেখুন কর্পোরেশনে, আপনাকে বলি যে কর্পোরেশনের একবার চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত সবাই বেতনভুক্ত।